হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? একটুখানি রেসপন্ড করবে। হ্যালো? হ্যাঁ স্যার বলুন, শুনতে পাচ্ছি। ওকে, ওকে, ওকে। হ্যাঁ, একটু রেসপন্ড করলে আমি বুঝতে পারি যে কারা শুনতে পাচ্ছে কি পাচ্ছে না। ঠিক আছে। তো কাইনেমেটিক্স চ্যাপ্টার কিন্তু আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা প্রজেক্টাইল মোশন শুরু করব। কাইনেমেটিক্স চ্যাপ্টারের উপরে যে নোটস বা প্র্যাকটিস সেট সেটা আমি তোমাদের এই সপ্তাহের মধ্যে দিয়ে দেব। আর প্রজেক্টাইল মোশন যেটা সবথেকে ইম্পোর্টেন্ট জায়গা কাইনেমেটিক্স এর মধ্যে এবং এখান থেকে কিন্তু প্রত্যেকবারই বিভিন্ন রকম প্রশ্ন পরীক্ষায় দেয়। তো আজকে আমরা একটু গভীরভাবে ডিটেলসে প্রজেক্টাইল মোশন সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে। তো আচ্ছা, তো আমরা শুরু করছি তাহলে। হ্যাঁ, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমার বোর্ড দেখা যাচ্ছে। স্টার্ট করছি। প্রজেক্টাইল মোশন। আচ্ছা, তোমাদের যে পেন্ডিং তোমরা বলছিলে যে ভিডিওগুলো, সেগুলো কি আপলোড হয়েছে? হ্যাঁ স্যার, দিয়েছে। ওকে। প্রজেক্টাইল মোশন সম্পর্কে কম বেশি আমরা নাম সবাই জানি, কারণ প্রজেক্টাইল মোশন মানে একটা ঢিল ছোড়ার গতি, তাই না? আমি যদি ভূপৃষ্ঠে দাঁড়িয়ে থাকি, ধরো এটা আমাদের কাছে ভূপৃষ্ঠ। আমরা যদি ভূপৃষ্ঠে দাঁড়িয়ে থাকি এবং এখান থেকে যদি আমরা একটা ঢিল বা কিছুকে একটা ছুঁড়ে দিই, তাহলে সেই ঢিলটা যে পথে যাবে সেটাকে বলা হয় প্রজেক্টাইল মোশন। বা একটা আমরা যদি ক্রিকেট বলকে ছুঁড়ে দিই, তাহলে সেটা যে পথে যাবে সেটাকে আমরা বলি প্রজেক্টাইল মোশন। বলটা এরকম ভাবে যেতে থাকবে পথ বরাবর। ঠিক আছে? এবং যেতে 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 তার উচ্চতাটা এখানে গিয়ে ম্যাক্সিমাম উচ্চতা হয়। ঠিক আছে? উচ্চতা মানে আমরা ভূমি থেকে এই উচ্চতাটাকে দেখি, এটা হচ্ছে আমাদের উচ্চতা। তারপরে বলটা আবার পুনরায় এভাবে গিয়ে একসময় গিয়ে মাটিতে আঘাত করে। তো প্রজেক্টাইল মোশনের ডিটেলসে আসার আগে প্রজেক্টাইল মোশন সম্পর্কে কতগুলো বিষয় তোমাদের মাথায় রাখতে হবে সেটা আমি একটু আগে বলে দিই। কি কি বিষয় তোমাদের মাথায় রাখতে হবে? তো নাম্বার ওয়ান, প্রজেক্টাইল মোশন কিন্তু একটা টু ডাইমেনশনাল মোশন, দ্বিমাত্রিক গতি। বুঝতে পারছো? দ্বিমাত্রিক গতি মানে কি? দ্বিমাত্রিক গতি মানে প্রজেক্টাইল মোশনে বস্তুটা একাধারে সামনের দিকেও যায়, এদিক হচ্ছে তার সামনের দিক, সে সামনের দিকেও যায়, পাশাপাশি তার উচ্চতা বাড়ে বা কমে। যত সে সামনের দিকে যাবে তার উচ্চতা ক্রমশ বাড়বে অথবা কমবে। এই সামনে এবং উচ্চতা, তার সামনের দিকে যাওয়াটাকে আমরা এক্স অ্যাক্সিস ধরতে পারি, আর উপরের দিকে ওঠা বা নামা এটাকে আমরা ওয়াই অ্যাক্সিস ভাবতে পারি। তাহলে এই বস্তুর গতিটা এক্স ওয়াই তলেই কিন্তু সীমাবদ্ধতা, এটা টু ডাইমেনশনাল মোশন। দ্বিতীয়ত, তাহলে টু ডাইমেনশনাল মোশনের যত অঙ্ক আমরা করি সেখানে আমরা কি করি? আমরা সরণ ভেক্টর বা বেগ ভেক্টর বা ত্বরণ ভেক্টর, এদের প্রত্যেককে আমরা এক্স এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নামক দুটো কম্পোনেন্টে কিন্তু আমরা ভাগ করে নিই। ঠিক আছে? তাহলে এই উপাংশগুলোর কম্পোনেন্ট থাকবে, অ্যালং এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। এই কম্পোনেন্টগুলোর এক্স এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ থাকবে। ঠিক আছে? 3 নাম্বার পয়েন্ট, এখানে যে কোনো জায়গায় বস্তু থাকুক না কেন, যে কোনো জায়গায় বস্তুর উপরে একমাত্র ফোর্স বলতে কিন্তু গ্র্যাভিটি কাজ করবে, অর্থাৎ তার ওজন। ওজন ছাড়া কিন্তু এখানে দ্বিতীয় কোনো ফোর্স থাকবে না। আর তার জন্য যেদিকে বল থাকে আমরা কি জানি? নিউটনের সূত্র, যেদিকে বল থাকে সেদিকে থাকে ত্বরণ, এফ সমান এম এ। তাহলে বল যেহেতু তলার দিকে কাজ করে, তাহলে যে কোনো অবস্থানে বস্তুর ওজন কিন্তু তলার দিকে থাকবে, আর সেটা হবে তোমার অভিকর্ষজ ত্বরণ। ত্বরণটা সবসময় তলার দিকে থাকবে। তাহলে এখানে অনলি ফোর্স ইজ গ্রাভিটি।
এখানে একমাত্র বল হচ্ছে গ্র্যাভিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন বা ত্বরণ এর একমাত্র অ্যাক্সিলারেশন ত্বরণ হচ্ছে তোমার মাইনাস জি। মাইনাস কেন? কারণ নিচের দিকে তোমাদের চিহ্ন নিয়ম নিশ্চয়ই মনে থাকবে। আর একবার স্মরণ করিয়ে দিই, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসের দিকে যা কিছু হবে সব কিছু পজিটিভ, মাইনাস এক্স অ্যাক্সিসের দিকে যা কিছু হবে সব নেগেটিভ, উপরে ওয়াই অ্যাক্সিসের দিকে যা কিছু হবে পজিটিভ, নিচের ওয়াই অ্যাক্সিস মাইনাস ওয়াই অ্যাক্সিসের দিকে যা কিছু হবে সব নেগেটিভ। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এবং ত্বরণটা সবসময় ওয়াই অক্ষ বরাবর কাজ করছে তলার দিকে, নেগেটিভ। আর আর কি মনে রাখতে হবে, এখানে এয়ার রেজিস্ট্যান্স মানে বায়ুর বাধা এখানে নেই, বায়ু কোনো বাধা দেবে না। ঠিক আছে, আরো যখন অ্যাডভান্স আলোচনায় সেখানে বায়ুর বাধাকে ধরা হয়, কিন্তু এখানে আমরা বায়ুর বাধাকে ধরবো না। ওকে, তাহলে এই হচ্ছে টু ডাইমেনশনাল মোশন, প্রজেক্টাইল মোশন। এগুলো সম্পর্কে আমাদের একটু মনে রাখতে হবে, এই তথ্যগুলো আমাদের একটু মনে রাখতে হবে। চলো এবারে আমরা আসি প্রজেক্টাইল মোশনের। তাহলে গতিবেগের দুটো কম্পোনেন্ট, আমরা এবার কম্পোনেন্টগুলো ভাঙবো। নেক্সট তাহলে আমরা আসি রেজলিউশন অফ ভেক্টরস along x and y axis। x এবং y অ্যাক্সিস বরাবর আমরা ভেক্টর দুটোকে ভাঙবো। ঠিক আছে, আচ্ছা তুমি দেখো প্রজেক্টাইল মোশনে তুমি বস্তুটাকে ছড়ে দিয়েছো, বস্তুটা সামনের দিকেও যাচ্ছে আবার উপরের দিকেও উঠছে। তাহলে বস্তুটার দুদিকে গতি আছে, এক্স অক্ষ বরাবর গতি, ওয়াই অক্ষ বরাবর গতি। আমি যদি বলি যে এক্স অক্ষ বরাবর গতিটা কেমন, ভেলোসিটি along এক্স অ্যাক্সিস বরাবর গতিটা কেমন? তাহলে এক্স অ্যাক্সিস বরাবর গতিটা হচ্ছে এরকম সোজা, সে এক্স অক্ষ বরাবর এরকম ভাবে দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, আমি ভেঙে বলছি, অ্যাকচুয়ালি সে এক্স অক্ষ বরাবর যাচ্ছে না, সে তো যাচ্ছে তোমার এই ডট 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 রেখা বরাবর, সে তো যাচ্ছে এইভাবে। কিন্তু এই গতিটার এক্স অক্ষ বরাবর যদি আমি ভাঙি তাহলে এই দিকে আমরা উপাংশ পাবো। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর গতি। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা আসি এই জায়গাটায় আমি একটুখানি বুঝবো। আমরা যখন বস্তুটাকে ছুঁড়ছি তখন আমরা একটা নির্দিষ্ট বেগ দিয়ে কিন্তু উপরের দিকে ছুঁড়ে দিচ্ছি, তো সেই বেগটাকে আমরা বলছি ইউ। এই ইউ বেগটা খুব ইম্পর্টেন্ট, প্রাথমিক বেগ, এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হচ্ছে ভূমির সঙ্গে সেটা হচ্ছে থিটা। তাহলে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ছুটছি, ইউ প্রাথমিক বেগে ছুটছি। তাহলে এই বেগের দুটো উপাংশ আমরা ভাগ করতে পারি। এক এক্স অক্ষের দিকের উপাংশ কত হবে, ইউ কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত হবে, ইউ সাইন থিটা। ঠিক আছে, ইউ কস থিটা, ইউ সাইন থিটা। তো বলো, আমি এখানে বলেছি যে ফোর্স একমাত্র আছে গ্র্যাভিটি, অনলি ফোর্স ইজ গ্র্যাভিটি। তাহলে ফোর্সটা তলার দিকে কাজ করছে, এক্স অক্ষ বরাবর তাহলে কোনো ফোর্স নেই। তাহলে আমি যদি এখানে বলি যে ফোর্স along x axis is equal to 0, x অক্ষ বরাবর কোনো বল কাজ করছে না। তাহলে x অক্ষ বরাবর গতি আমরা যদি বলি যে x অক্ষ বরাবর প্রাথমিক বেগ কত, তাহলে সেটা হচ্ছে ইউ cos থিটা। x অক্ষ বরাবর যদি আমরা বলি ত্বরণ কত,
এ এক্স ত্বরণ কত হবে এক্স অক্ষ বরাবর, কেউ বলতে পারবে? 0 হবে স্যার। 0, কারণ এক্স অক্ষ বরাবর কোনো অ্যাক্সেলারেশন নেই, কোনো ফোর্স নেই, তাহলে ত্বরণ হচ্ছে 0। গুড, এক্স অক্ষ বরাবর ত্বরণ 0। এইবারে এটা গেল। এবার আমরা আসছি ভেলোসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস। ভেলোসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, ভেলোসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস যদি আমরা বলি, তাহলে প্রথমে আমাকে বলো ফোর্স অ্যালং ওয়াই অ্যাক্সিস হচ্ছে এমজি, তাহলে অ্যাক্সিলারেশন অ্যালং ওয়াই অ্যাক্সিস ইজ এ ওয়াই, এটা হচ্ছে মাইনাস জি। এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন 0, ওয়াই অ্যাক্সিস বরাবর মাইনাস জি। ওয়াই অ্যাক্সিস বরাবর গতিটা কেমন হবে তাহলে? ওয়াই অ্যাক্সিস বরাবর গতির কথা যদি আমরা বলি, তাহলে প্রথমে বস্তুটা উঠছে, তারপরে বস্তুটা আবার নামছে। প্রথমে বস্তুটা উঠছে, তারপরে নামছে, তাই তো হয়? আমরা এখানে দেখেছি বস্তুটা প্রথমে তার উচ্চতা বাড়ে, তারপরে ধীরে ধীরে তার উচ্চতা কিন্তু কমে। তাহলে প্রথমে উচ্চতা বাড়ছে মানে ওয়াই অক্ষ বরাবর সে ওপরের দিকে উঠছে, তারপরে সে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে নামছে। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। আর এখানে ত্বরণ হচ্ছে সবসময় তলার দিকে কাজ করছে, তাই ত্বরণ হচ্ছে মাইনাস জি। ঠিক আছে, তাহলে এরকম ভাবে যদি গতি হয় প্রজেক্টাইল মোশন, তাহলে একদম টপমোস্ট পয়েন্টে, ধরো এটা প্রজেক্টাইল মোশন, রাশের গতি, তাহলে একদম টপমোস্ট পয়েন্টে সর্বোচ্চ উচ্চতায় একটা বস্তু যখন থাকবে তার গতি কত হবে, কে বলতে পারবে? 0। না, 0 হবে না। আমি টোটাল গতির কথা বলছি, কেউ বলতে পারবে টোটাল গতি মানে ওভারঅল টোটাল গতি কত হবে? ইউ কস থিটা, ইয়েস, মানে টোটাল গতি, হ্যাঁ ওয়াই অক্ষ বরাবর 0 হবে ঠিকই। ওয়াই অক্ষ বরাবর যদি তোমরা ভেবে বলো তাহলে সেটা ঠিক আনসার, কিন্তু ওভারঅল গতি দেখো যখন টপমোস্ট পয়েন্টে তখন কিন্তু এই দিকে তার আর কোনো গতি থাকে না, তাহলে তো সে আরো উপরে উঠতো। তার গতি কিন্তু শুধুমাত্র এই দিকে থাকে, যেটা হচ্ছে ইউ কস থিটা, এবং এই গতির ফলে সে আবার সামনের দিকে এগোয়। তারপরে কি হয়, যখন সে এখানে থাকবে বস্তুটা, তখন তার সামনের দিকেও গতি থাকে, এখানে যখন থাকবে তখন তার সামনের দিকেও গতি থাকবে, আবার তলার দিকেও তার গতি থাকবে, কারণ সে তো তলার দিকে নামছে। আর এইদিকে যখন থাকবে বস্তুটা, তার সামনের দিকের গতি থাকে আর ওপরের দিকের গতি থাকে। আর এখানে ইউ ওয়াই অক্ষ বরাবর গতিটা কিন্তু 0 হয়ে যায় টপ মোস্ট পয়েন্টে। ঠিক আছে, তাহলে আমরা যখন প্রজেক্টাইল মোশন এই গতি অ্যানালাইসিস করব, আমরা এগুলো কিন্তু মাথায় রাখবো, যে এক্স অক্ষ বরাবর বেগ, ওয়াই অক্ষ বরাবর বেগ, এক্স অক্ষ বরাবর ত্বরণ, এইগুলো আর কি মাথায় রাখবো। আর একটা জিনিস অবশ্যই তাহলে মনে রাখবে, অ্যাক্সেলারেশন 0 মানে এই ইউ কস থিটা যেটা, এটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। কারণ কি? কারণ হচ্ছে ত্বরণ 0 হলে গতিবেগ কখনো পরিবর্তন হয় না। এই জন্য এই যে গতিটা ইউ এক্স, এটা কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুবক, এ কিন্তু ধ্রুবক গতিতে সামনের দিকে এগোবে। আর ওয়াই অক্ষ বরাবর যেহেতু ত্বরণ আছে, তাই গতিবেগটা কিন্তু পাল্টাচ্ছে, প্রথমে উঠছে তারপরে আবার নামছে। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে, এইবারে আমরা চলে আসছি প্রাচের গতির প্রধান 3টে ইকুয়েশন, তারপর আমরা তার আরো ডিটেলস আলোচনা করব, কিন্তু প্রথমে আমাদের 3টে মেন যে ইকুয়েশন রয়েছে সেগুলো আমরা একটু আলোচনা করব। তাহলে 3 মেন equations of projectile motion. প্রজেক্টাইল মোশনের 3টে মেন ইকুয়েশন। ঠিক আছে,
এটা নিয়ে প্রথমে আমরা একটু আলোচনা করব। এক মিনিট একটু করে দাঁড়াও। তো তিনটি ইকুয়েশন মানে কি, আগে আমরা কি কি বার করতে চলেছি আগে আমাদের উদ্দেশ্যগুলো একটু বলে দিই। প্রজেক্টাইল মোশনের তিনটে মেইন জিনিস, যেখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেয়, তিনটে মেইন জিনিস। এক, আমরা যখন একটা প্রজেক্টাইল মোশনের কথা আলোচনা করব তখন আমাদের চোখের সামনে একটা এরকম দ্বিমাত্রিক গতি ভেসে উঠবে, এটা হচ্ছে একটা প্রজেক্টাইল মোশন। প্রথমত প্রজেক্টাইল মোশন, এখান থেকে যদি আমরা একটা বস্তু ছুঁড়ে দিই, যখন ছোড়া হচ্ছে তখন আমরা বলি d = 0, আর বস্তুটা যখন এখানে গিয়ে পড়বে সেটাকে আমরা বলি t = ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি, যেটাকে আমরা বলি টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট, এটাকে বলা হচ্ছে উড্ডয়ন কাল, যে কত সময় পরে গিয়ে বস্তুটা ভূমিতে আঘাত করবে। এক। দুই, আমরা বার করবো রেঞ্জ আর, মানে বস্তুটা কত দূরত্বে গিয়ে পড়বে মাটিতে, আমরা ছুঁড়লে বস্তুটা কতটা দূরে গিয়ে পড়বে। তিন নাম্বার হচ্ছে টি, সরি টি নয়, এইচ। এইচটাকে আমরা বলবো ম্যাক্সিমাম হাইট, সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ বস্তুটার সর্বোচ্চ উচ্চতা কত হবে যখন সেখানে থাকবে, তখন তার হাইট ম্যাক্সিমাম, তাহলে তার সর্বোচ্চ উচ্চতা কত, এটাকে আমরা বলবো এইচ। ম্যাক্সিমাম হাইট। তিনটে জিনিস তাহলে আমাদের বার করতে হবে, কি কি? এক হচ্ছে টাইম অফ ফ্লাইট, দু নম্বর হচ্ছে ম্যাক্সিমাম হাইট, তিন নম্বর হচ্ছে রেঞ্জ। এই তিনটে জিনিস আমাদের বার করতে হবে। তো তিনটে জিনিস আমরা কিভাবে বার করব? প্রথমে আমরা আসি টাইম অফ ফ্লাইট বার করার হিসাবে। টাইম অফ ফ্লাইট, উড্ডয়নকাল। দেখো, উড্ডয়নকাল বার করতে গেলে আমাদের ওয়াই অক্ষ বরাবর গতির কথা শুধুমাত্র বিবেচনা করব, ঠিক আছে? ওয়াই অক্ষ বরাবর গতির কথা বিবেচনা করলে সহজ হবে। কেন? কারণ আমি যদি ভাবি যে বস্তুটার গতি ওয়াই অক্ষ বরাবর, তাহলে আমরা কেমন গতি দেখবো, যে বস্তুটা এই উঠছে, তারপরে আবার নামছে, ঠিক আছে? উঠছে, তারপরে আবার নামছে। তাহলে এটাকে আমরা একমাত্রিক গতির সঙ্গে তুলনা করতে পারি। অর্থাৎ আমরা শুধু ওয়াই অক্ষ বরাবর গতির কথা যদি বিবেচনা করি, তাহলে আমরা যদি দেখি যে ওয়াই অক্ষ বরাবর সে কত সময় উঠবে আর কত সময় নামবে, তাহলে সেটাই হয়ে যাবে টাইম অফ ফ্লাইট। তো টাইম অফ ফ্লাইট বার করতে গেলে আমাদের ওয়াই অক্ষ বরাবর গতি হিসেব করবো। তাহলে ইউ ওয়াইটাকে আমরা নেব, প্রাথমিক বেগ কত ছিল, ইউ সাইন থিটা। ত্বরণটা কত নেব আমরা? ত্বরণটা নেব আমরা মাইনাস জি ত্বরণ। আর সরণটা কত ওয়াই অক্ষ বরাবর? বলতে পারবে কেউ? ওয়াই অক্ষ বরাবর যদি আমরা গতির কথা বিবেচনা করি, তাহলে সরণ কত নেব? বস্তুটা উঠছে আবার নামছে, তাহলে টোটাল সরণ কত হবে? জিরো। একদমই তাই, টোটাল সরণ হচ্ছে জিরো। তাহলে আমরা যদি এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের ফর্মুলা দেখি, তাহলে জিরো সমান সমান ইউটি, প্রাথমিক বেগ হচ্ছে ইউ সাইন থিটা, আর টি হচ্ছে আমাদের উড্ডয়নকাল, প্লাস যখন সরণ শূন্য তখন তো টাইমটা উড্ডয়নকালের সমান, টাইম অফ ফ্লাইটের সাথে সমান, হাফ, এটা হবে মাইনাস জি ইন্টু ক্যাপিটাল টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো, দুটো দুই ধারে নিলে টি কাটবে, তাহলে টি পড়ে থাকবে, হাফ ওদিকে গুণ 2 হয়ে যাবে, 2 ইউ
সাইন থিটা ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে উড্ডয়নকাল। আমাদের এক্স অক্ষ বরাবর গতি লাগলোই না, কারণ আমরা শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর গতি দিয়ে উড্ডয়নকাল বার করতে পেরেছি। ঠিক আছে, এটা একটা। দ্বিতীয়ত আমরা চলে আসব রেঞ্জ বা সীমা। এখন রেঞ্জ বা সীমা বার করার জন্য আমরা চলে আসছি রেঞ্জ। রেঞ্জ, এখন রেঞ্জ বার করার জন্য আমরা ওয়াই অক্ষ বরাবর গতি না নিয়ে আমরা কি করব, আমরা শুধু এক্স অক্ষ বরাবর গতিটা নেব। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর সে যতটা দূরে যাবে সেটাই হচ্ছে তার রেঞ্জ অ্যাকচুয়ালি, তাই না? প্রজেক্টাইল মোশনের কথা ভেবে দেখো, সে এক্স অক্ষ বরাবর যতটা দূরে যাবে সেটাই হচ্ছে রেঞ্জ। তাহলে এক্স অক্ষ বরাবর তার বেগ কত হবে? এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে ইউ এক্স, ইউ কস থিটা। সে এই বেগে চলবে, এক্স অক্ষ বরাবর এই বেগে সে চলবে। তাহলে এক্স অক্ষ বরাবর যদি এই বেগে চলে, তাহলে সে এক্স অক্ষ বরাবর কত সময় ধরে চলছে? সে যখন যাত্রা শুরু করেছিল তখন সময় ছিল 0। এখান থেকে সে যাত্রা অ্যাকচুয়ালি শুরু করেছিল, অ্যাকচুয়ালি এই পথে যাত্রা করছে, কিন্তু আমি এক্স অক্ষ বরাবর বেগ বিবেচনা করছি। আর যখন সে মাটিতে গিয়ে আঘাত করে তখন তার বেগ কত ছিল? তখন তার বেগ হচ্ছে ক্যাপিটাল টি, আর বেগ ছিল ইউ এক্স। তাহলে দূরত্ব কত আমরা কি জানি? দূরত্ব মানে বেগ ইন্টু সময়। তাহলে রেঞ্জ এখানে আমরা এস সমান সমান যদি বলি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের ফর্মুলাও যদি তোমরা দেখো, তাহলে আমরা জানি এক্স অক্ষ বরাবর ত্বরণ তো 0। তাহলে এস সমান সমান ইউটি মানে ইউ কস থিটা ইন্টু টি, টিটা হচ্ছে ক্যাপিটাল টি, প্লাস 0, কারণ পরেরটার কোনো ত্বরণ নেই, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই। তাহলে ইউ কস থিটা ইন্টু টি। তাহলে অর এই এসটাকে তখন আমরা বলবো রেঞ্জ, এসটাকে আমরা বলবো রেঞ্জ। রেঞ্জ হচ্ছে ইউ কস থিটা ইন্টু টি, টি মানে হচ্ছে 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি। তাহলে এখান থেকে রেঞ্জ ইকুয়ালস টু আমরা পাবো ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার এই 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা মানে সাইন 2 থিটা, সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, ফর্মুলাটা জানো, 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, এটাকে আমরা বলছি রেঞ্জ। নেক্সট 3 নম্বরে আমরা চলে আসছি রেঞ্জের পরে। ম্যাক্সিমাম হাইট। আচ্ছা একটুখানি আমাকে 1 মিনিট একটুখানি সময় দাও। তোমরা ম্যাক্সিমাম হাইটটা একটু ক্যালকুলেশন যদি করতে পারো করো। ওকে, ম্যাক্সিমাম হাইট কত হবে কেউ পেরেছো? ম্যাক্সিমাম হাইট ক্যালকুলেশন করতে গেলে আমরা কোনটা নেব?
ম্যাক্সিমাম হাইট ক্যালকুলেশন করতে গেলে আমরা ওয়াই অক্ষ বরাবর বেগের কথা বিবেচনা করব। যে ওয়াই অক্ষ বরাবর যদি বেগের কথা বিবেচনা করি, তাহলে বলো ওয়াই অক্ষ বরাবর বেগের কথা বিবেচনা করলে আমরা যখন কণাটাকে ছুঁড়ছি, তখন তার বেগ কত ছিল? তার বেগ ছিল ইউ সাইন থিটা। আর ম্যাক্সিমাম হাইটে যখন সে পৌঁছাবে, এইচ হাইটে যখন সে পৌঁছাবে, তখন তার ওয়াই অক্ষ, এটা ছিল ওয়াই অক্ষ বরাবর বেগ ইউ ওয়াই। আর ম্যাক্সিমাম হাইটে পৌঁছে অন্তিম বেগ কত হবে ওয়াই অক্ষ বরাবর? সেটা হচ্ছে 0। তাহলে আমরা এখানে লিখি ওই এস ইকুয়ালস টু, বা এটা এই ফর্মুলাটা দিয়ে আমরা যদি বার করি, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, এই ফর্মুলা দিয়ে যদি আমরা বার করি তাহলে অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ হচ্ছে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস 2 ইন্টু মাইনাস জি ইন্টু এস এর জায়গায় আমরা বসাচ্ছি এইচ, যেহেতু সে এইচ হাইট পর্যন্ত উঠছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এইচ এর ভ্যালু ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা এদিকে আসবে আর 2gটা তলায় ভাগ হবে। তাহলে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। তাহলে এটা আমরা পেলাম ম্যাক্সিমাম হাইট। এবার এই তিনটি যে ফর্মুলা, এই তিনটে ফর্মুলা খুব বেসিক, একদম খুব বেসিক জায়গা থেকে এসেছে। এইবার আমাদের এখান থেকে বিভিন্ন রকম ঘোরানো কোশ্চেন দেয়, তো সেগুলো কি কি? একটু দেখি। এখন আমরা চলে আসছি কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট অ্যাবাউট প্রজেক্টাইল মোশন। Important concepts. প্রথমে আসি যে ম্যাক্সিমাম রেঞ্জ কখন হবে। নাম্বার 1, when the range will be maximum। কখন হবে রেঞ্জটা ম্যাক্সিমাম? রেঞ্জের ফর্মুলা হচ্ছে আর, কত ছিল রেঞ্জ? ইউ স্কয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, এটা ছিল রেঞ্জ। দেখো এই যে আমাদের রেঞ্জের ফর্মুলা আমরা বার করেছিলাম, এই যে ইউ স্কয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। এখন এই রেঞ্জটা কখন ম্যাক্সিমাম হবে? তো যখন সাইন থিটার ভ্যালু ম্যাক্সিমাম, যখন সাইন থিটা মানে এখানে সাইন 2 থিটা এর ভ্যালু 1 হবে, তখন কিন্তু রেঞ্জের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। সাইন 2 থিটার ভ্যালু যদি 1 হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2 থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, তাহলে থিটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। অর্থাৎ তুমি যখন কোনো বস্তুকে ভূপৃষ্ঠের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়বে, ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন তুমি ছুঁড়বে, তখন তুমি দেখবে
যে বস্তুটার রেঞ্জ কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে। অন্য যে কোনো অ্যাঙ্গেলে তুমি যদি ছোড়ো, ফর এক্সাম্পল তুমি যদি একটু বেশি অ্যাঙ্গেলে ছোড়ো, ধরো তুমি এরকম বেশি অ্যাঙ্গেলে ছড়ে দিলে, সেক্ষেত্রে দেখা যাবে হয়তো বস্তুটা একটু বেশি উপরে উঠবে কিন্তু রেঞ্জ কম হবে। ঠিক আছে, একমাত্র 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি যদি ছোড়ো তাহলে দেখবে রেঞ্জ কিন্তু ম্যাক্সিমাম। তাহলে এটা একটা মনে রাখার বিষয়। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়লে রেঞ্জ ম্যাক্সিমাম হবে। তাহলে ম্যাক্সিমাম রেঞ্জের ভ্যালুটা কত হবে? সেটাকে আমরা বলছি আর ম্যাক্স। ম্যাক্সিমাম রেঞ্জের ভ্যালু, সাইনের ভ্যালু তো 1, তাহলে সেটা হচ্ছে ইউ স্কোয়ার বাই জি। ইউ স্কোয়ার বাই জি, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বারে আমরা চলে আসি। 2 নাম্বার হচ্ছে রেঞ্জ যখন ম্যাক্সিমাম হবে, ধরো তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়েছো প্রজেক্টাইল মোশন। এটা একটু তোমরা যদি কেউ পারো আমাকে বলবে, তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই ছুঁড়েছো প্রজেক্টাইল মোশন। তখন এটা তোমার বেগ, তখন ম্যাক্সিমাম হাইট কত হবে? ম্যাক্সিমাম হাইটের সঙ্গে রেঞ্জের সম্পর্ক কি হবে? 45 ডিগ্রিতে ছুঁড়লে রেঞ্জ হবে তোমার ম্যাক্সিমাম, বস্তুটা সব থেকে বেশি দূরে গিয়ে পড়বে। তখন হাইট কত হবে? এই হাইটের ভ্যালুটা কত হবে কে বলতে পারবে? স্যার আর ইকুয়াল টু 4h। আর ইকুয়ালস টু 4h। তো থিটা 45 ডিগ্রি, হাইটের ভ্যালু এখানে 45 ডিগ্রি বসালে তুমি পাবে ইউ স্কোয়ার বাই 4g। এই যে সমীকরণ, তুমি থিটা 45 মানে হচ্ছে 1/√2, মানে স্কোয়ার মানে 1/2, 2 to 4, ইউ স্কোয়ার বাই 4g। তাহলে ইউ স্কোয়ার বাই 4g মানে হচ্ছে, তখন হাইট তুমি পাবে ইউ স্কোয়ার বাই 4g। তখন তুমি রেঞ্জ মানে ইউ স্কোয়ার বাই জি, তাহলে 4 গুণ হবে, তাহলে আর সমান 4h পাবে। এটা একটা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে, ধরো দুটো প্রজেক্টাইল মোশন আছে, আমাদের কাছে দুটো প্রজেক্টাইল মোশন আছে। একটা প্রজেক্টাইল মোশনকে তুমি থিটা অ্যাঙ্গেলে ছুঁড়েছো, ঠিক আছে। টু অবজেক্টস দুটো অবজেক্টকে ছোড়া হয়েছে অ্যাট অ্যাঙ্গেল থিটা অ্যান্ড 90 ডিগ্রি মাইনাস থিটা। একটা বস্তুকে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে ছুঁড়েছো, এটা তুমি থিটা কোণে ছুঁড়েছো। আর একটা বস্তুকে তুমি ছুঁড়েছো 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে। তাহলে তাদের রেঞ্জের অনুপাত কি হবে? এই অ্যাঙ্গেলটা, এটা ধরে নাও 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে তাদের রেঞ্জের অনুপাত কি হবে কে বলতে পারবে? অন হবে তো স্যার মনে হচ্ছে। সেম। সেম হবে, হ্যাঁ সেম। হ্যাঁ সেম হবে, রেঞ্জের অনুপাত হবে সেম, 1:1, সেম 1:1। তাহলে এটা মনে রাখবে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে একটা, যদি তুমি ফর এক্সাম্পল তুমি ধরো একটা বস্তুকে ছুঁড়েছো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে তার যা রেঞ্জ হবে, সেই বস্তুকে তুমি যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়ো সেম রেঞ্জ হবে, কারণ 30 আর 60 যোগফল হচ্ছে 90 ডিগ্রি। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা এদেরকে বাংলায় বলা হয় সম্পূরক বা পরিপূরক, এরকম একটা টার্ম আছে। পরিপূরক বা কোণে যদি ছোড়া হয়, একটা যা হবে আর একটা 90 থেকে বাদ দিলে যেটা হবে, তাহলে দুটো ক্ষেত্রে
রেঞ্জ কিন্তু সেম হবে। ঠিক আছে, রেঞ্জের অনুপাত কিন্তু সেম হবে। এইবারে সম্পূরক কোণে ছুড়লে রেঞ্জ সেম হবে, কিন্তু টাইম কি একই হবে? টাইম বা টাইম অফ ফ্লাইট কি একই হবে? তো ইন দ্যাট কেস the ratio of their time of flight তাদের কি টাইম অফ ফ্লাইটের যে অনুপাত সেটাও কি একই হবে? না, সেটা কিন্তু একই হবে না। কারণ টাইম অফ ফ্লাইটের ফর্মুলা হচ্ছে টি। আমি যদি ধরি প্রথমটা টাইম অফ ফ্লাইট, টি মানে হচ্ছে 2u sin থিটা, 2u sin থিটা বাই জি। আর পরেরটার হচ্ছে টি2। প্রথমটাকে আমি ধরে হচ্ছে টি1 সময় পড়লো, দ্বিতীয়টা আমাদের হচ্ছে টি2 সময় পড়লো। তাহলে টি2 হচ্ছে 2u sin, আমার থিটার জায়গায় বসাতে হবে 90 মাইনাস থিটা ডিভাইডেড বাই জি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি টি2 সমান সমান 2u cos থিটা বাই জি। ঠিক আছে, তাহলে টাইম কিন্তু সমান হলো না। তাহলে এখান থেকে আমাদের আসতে পারে যে টাইম দুটোর গুণফল কত? টি1 ইন্টু টি2, টাইম দুটোর গুণফল কত? তাহলে গুণফল যদি আমরা করি তাহলে 2u স্কোয়ার, একটা 2 ইন্টু সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি স্কোয়ার। তো আমরা কি জানি, রেঞ্জের ফর্মুলা কি আছে আমাদের? রেঞ্জের ফর্মুলা তোমরা জানো যে এখানে সাইন 2 থিটা আছে, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি আছে। তো ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি যদি আমরা করি তাহলে এখানে 2 আর ডিভাইডেড বাই জি, অর্থাৎ সেই সময় তাদের টাইম অফ ফ্লাইটের অনুপাত হবে টি1 ইন্টু টি2, এদের গুণফলটা হবে 2 আর ডিভাইডেড বাই জি। এটা একটা কোশ্চেন যে দুটো বস্তুকে যদি থিটা1 এবং থিটা2 কোণে ছোড়া হয় তাহলে তাদের যে টাইম অফ ফ্লাইটের গুণফল কত হবে? আর যদি বলে টাইম অফ ফ্লাইটের ভাগফল টি1 বাই টি2, তাহলে এখান থেকে সব কিছু কাটাকাটি হয়ে যাবে, পড়ে থাকবে শুধুমাত্র ট্যান থিটা। এটা একটা ফর্মুলা। টাইম অফ ফ্লাইটের গুণফল বা ভাগফল এভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, এটা গেল। আচ্ছা, এবারে আমি যদি তোমরা যে এটা বলেছো যে আর সমান সমান 4h, এটা হচ্ছে যখন রেঞ্জ ম্যাক্সিমাম তখন হাইট কত। তো এদের মধ্যে একটা জেনারেল রিলেশনশিপ আছে, একটা জেনারেল ফর্মুলা, যে রেঞ্জ এবং হাইটের মধ্যে একটা জেনারেল সম্পর্ক। এটা কি করে পাওয়া যাবে? এটা কত নাম্বার হবে? এটা আমাদের 4 নাম্বার হবে। 4, জেনারেল রিলেশন between range and maximum height. সেটা হচ্ছে যে ট্যান থিটাটা যে অ্যাঙ্গেলে ছোড়া হচ্ছে সেটা হচ্ছে রেঞ্জ ডিভাইডেড বাই 4h। এটা কোথা থেকে আসে? এটা তুমি ওই অনুপাত দুটো ভাগ করলেই পাবে। সাইন থিটা কস থিটা, সাইনকে ভেঙে ওখানে ভাগ করলেই পাবে। এখান থেকে আমরা পেতে পারি যে যখন আমাদের থিটার ভ্যালু 45 ডিগ্রি হবে তখন তো ট্যান থিটা 1 হবে, ট্যান 45 1। তখন আমরা পাবো যে রেঞ্জ সমান সমান 4h। ঠিক আছে, আর যখন ম্যাক্সিমাম হাইট হবে না তখন কিন্তু এদের মধ্যে এই সম্পর্কটা বজায় থাকবে। আশা করি এটা বুঝতে পেরেছো। এটা একটা ফর্মুলা। আচ্ছা, নেক্সট একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, যে প্রজেক্টাইল মোশনে যখন আমরা কোনো বস্তুকে
তখন তার টোটাল মোমেন্টামের চেঞ্জ কত হয়, চেঞ্জ অফ মোমেন্টাম, ভরবেগের পরিবর্তন কত হয়, চেঞ্জ অফ মোমেন্টাম। এটা একটা প্রজেক্টাইল মোশন, একটা ব্রাশের গতি। ওকে, ব্রাশের গতিতে কিছু একটা ছোঁড়া হচ্ছে। তাহলে বস্তুটা যখন এখানে ছোঁড়া হয়েছিল তার একরকম ভরবেগ ছিল p1 মোমেন্টাম, যখন বস্তুটা এখানে গিয়ে পড়ছে তখন তার মোমেন্টাম p2। তো এই p2 মাইনাস p1টা কত, চেঞ্জ ইন মোমেন্টামটা কত, এটা কিভাবে যদি প্রশ্ন আসে তাহলে আমরা কি অ্যান্সার করব, চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে এটা খুব সোজা। কেন সোজা বলছি, কারণ এখানে কিন্তু আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটো আলাদা আলাদা ভাবে ভাববো, কল্পনা করব। এখানে এক্স অক্ষ বরাবর আলাদা হিসাব করব, ওয়াই অক্ষ বরাবর আলাদা হিসাব করব। তো দেখো, আমি যদি এক্স অক্ষ বরাবর গতির কথা বলি, এক্স অক্ষ বরাবর গতি কিন্তু কনস্ট্যান্ট, সোজা সামনের দিকে, ইউ কস থিটা, ইউ কস থিটা। তাহলে বলো তো, এক্স অক্ষ বরাবর কি কোনো ভরবেগের পরিবর্তন হবে ডিউরিং দ্য মোশন? হবে না, না, সেম থাকবে। সেম থাকবে। তাহলে এক্স অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন যদি আমরা বলি ডেল পি এক্স, চেঞ্জ ইন মোমেন্টাম along x axis is equals to 0। একই রকম ভাবে আমরা যদি বলি তাহলে y অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তনটা কত, ডেল পি ওয়াই। এটাও ক্যালকুলেশন করা সোজা। কিভাবে ক্যালকুলেশন করব ভেবে দেখো। যখন বস্তুটা যাত্রা শুরু করছিল, সে উপরের দিকে যাত্রা শুরু করছিল, তখন তার ভরবেগ ছিল পি ওয়াই ওয়ান। কত ছিল, ইউ সাইন থিটা জে ক্যাপ, যেহেতু সে উপরের দিকে ছিল মানে ওয়াই অক্ষ বরাবর। আর যখন সে উপরের দিকে উঠলো তারপরে নিচের দিকে পড়ছে, যখন সে নিচের দিকে পড়ছে বা মাটিতে পড়ার আগের মুহূর্তে, তখন তার গতিবেগ পি ওয়াই টু। তখন ওয়াই অক্ষ বরাবর গতিবেগ কত ছিল, মাইনাস ইউ সাইন থিটা, মাইনাস ইউ সাইন থিটা ইন্টু, সরি এখানে একটা এম গুণ করতে হবে, ভর ইন্টু বেগ, একটা ভর গুণ করতে হবে। যে পার্টিকেলটা ছোড়া হচ্ছে তার ভর তোমাকে ধরো বলে দিল 5 কেজি, 1 কেজি, আমরা এটাকে এম ধরে নিচ্ছি। তাহলে সাইন থিটা ইন্টু এম, সাইন থিটা ইন্টু এম, এটা হবে আমাদের জে ক্যাপ। এখানে আমরা এম গুণ করব জে ক্যাপ, একটা প্লাস একটা মাইনাস, অবশ্যই একটা প্লাস একটা মাইনাস, উপরের দিকে প্লাস নিচের দিকে মাইনাস। তাহলে ওয়াই অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তনটাকে আমরা লিখতে পারি পি ওয়াই টু মাইনাস পি ওয়াই ওয়ান। পি ওয়াই টু মানে হচ্ছে মাইনাস ইউ, তাহলে মাইনাস ইউ সাইন থিটা এম জে ক্যাপ, আর ওটা মাইনাস, তাহলে মাইনাস টু ইউ, টু ইউ সাইন থিটা এম জে ক্যাপ। অতএব নেট মোমেন্টাম চেঞ্জ, টোটাল মোমেন্টাম চেঞ্জ যদি আমরা বলি তাহলে সেটা যেহেতু ওয়াই অক্ষ বরাবর, শুধু ভ্যালুটা লিখছি 2mu সাইন থিটা, এবং সেটা কিন্তু নিচের দিকে মাইনাস আছে এখানে, মানে ডাউনওয়ার্ড। এটা এটা হচ্ছে টোটাল মোমেন্টামের চেঞ্জ, টোটাল মোমেন্টামের চেঞ্জ। এটা গেল। এবার আমরা চলে আসি মেকানিক্যাল এনার্জি, ক্যালকুলেশন অফ মেকানিক্যাল এনার্জি, অর্থাৎ স্থিতিশক্তি এবং গতিশক্তি কোথায় কেমন হয়। 6 নম্বর পয়েন্ট, চেঞ্জ ইন মেকানিক্যাল এনার্জি।
বা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন অফ মেকানিক্যাল এনার্জি, মানে স্থিতিশক্তি এবং গতিশক্তির ক্যালকুলেশন। ওকে, এখন প্রজেক্টাইল মোশন প্রথমে আমরা একটা আঁকি স্কেচ। প্রজেক্টাইল মোশনে যদি আমরা বলি যে যখন বস্তুটা ছোড়া হচ্ছে, এই জায়গাটায়, এটাকে আমরা বলছি পয়েন্ট এ, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম মানে হাইট, সেই পয়েন্ট বি। এখন কেউ আমাকে একজন বলো যে এ পয়েন্টে যখন থাকবে তখন বস্তুটার স্থিতিশক্তি কত এবং গতিশক্তি কত। অ্যাট পয়েন্ট এ বলো কাইনেটিক এনার্জি কত? কাইনেটিক এনার্জি 0 হবে আর পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। না, উল্টো বলে ফেলেছো। পোটেনশিয়াল এনার্জিটা 0, মানে স্থিতিশক্তিটা 0, কারণ এখানে হাইট 0। আর এখানে যখন ছোড়া হচ্ছিল তখন তার বেগ কত ছিল? ইউ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার, তখন কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, আর পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি 0, কারণ হাইট ছিল 0। গুড। তাহলে টোটাল এনার্জি যদি আমরা বলি, টোটাল এনার্জি সেটা হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। এটা হচ্ছে টোটাল এনার্জি। ভালো। এখন বস্তুটা যখন বি পয়েন্টে আসবে, অ্যাট পয়েন্ট বি, অ্যাট পয়েন্ট বি, বি পয়েন্টে যখন আসবে, তো বি পয়েন্টে যখন আসবে, আমি বি পয়েন্টটাকে বলেছি ম্যাক্সিমাম হাইট, সর্বোচ্চ উচ্চতা আমরা বলি, যেটাকে আমরা বলি এইচ। তো বলো বি পয়েন্টে তার পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি কত হবে এবং গতিশক্তি কত হবে? স্যার বলো। পোটেনশিয়াল এনার্জি mgh, ঠিক আছে, তাহলে লিখে নিই। কাইনেটিক এনার্জি 0 হবে। পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এম জি এম জি এইচ। এইচ এর মানটা কত তাহলে? ম্যাক্সিমাম হাইটের মানটা কত? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে এম জি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g, বা পোটেনশিয়াল এনার্জি, তাহলে জিজি তো কাটছে, তাহলে পড়ে থাকছে হাফ এম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এটা হচ্ছে পোটেনশিয়াল। বুঝতে পেরেছো সবাই? চলো কাইনেটিক এনার্জির ক্যালকুলেশনটা সেরে ফেলা যাক। এখন কাইনেটিক এনার্জিটা আরেকবার বলো, কি বলছিলে? 0। স্যার কাইনেটিক এনার্জি 0 তো। শিওর? তো স্যার ওই এক্স অ্যাক্সিস বরাবর একটা স্পিড আছে। এক্স অ্যাক্সিস বরাবর গতিবেগ তো 0 নয়, ওয়াই অ্যাক্সিস বরাবর গতিবেগটা 0 হয়ে গেছে, তাই বলে বস্তুটা থেমে যায়নি। এখানে বস্তুর গতিবেগ আছে ইউ কস থিটা, উপরের দিকে গতিবেগ নেই কিন্তু আছে, তার মানে কাইনেটিক এনার্জি থাকবে। আমি তো এনার্জির হিসাব করছি, এখন তো এনার্জি মানে তো যে কোনো টোটাল এনার্জিটাই আমাকে বলতে হবে। এক্স অ্যাক্সিস বরাবর কাইনেটিক এনার্জি নেই কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর তো আছে। তাহলে কাইনেটিক এনার্জির হিসাব যদি আমরা বলি, তাহলে এটা হচ্ছে হাফ এম, এক্স অ্যাক্সিস বরাবর গতি হচ্ছে ইউ কস থিটা, তাহলে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা।
এটা অবশ্যই খেয়াল রেখো। তাহলে এখানেও যদি আমি বলি টোটাল এনার্জি কত, তাহলে তুমি তো বলবে যে টোটাল এনার্জি হচ্ছে কাইনেটিক প্লাস পোটেনশিয়াল। তাহলে কাইনেটিক হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস হাফ এম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়ে যাবে। তাহলে হাফ এম ইউ স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে হাফ এম ইউ স্কোয়ারই আছে। দেখো আগেও ছিল হাফ এম ইউ স্কোয়ার, এখনও আছে হাফ এম ইউ স্কোয়ার, তাই তো থাকবে, শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী একই হবে, হাফ এম ইউ স্কোয়ার হবে। এখন যদি বলা হয় যে ম্যাক্সিমাম পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির রেশিও কত অ্যাট ম্যাক্সিমাম পয়েন্ট বা ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইটে আমি যদি বলি যে পোটেনশিয়াল এনার্জি ডিভাইডেড বাই কাইনেটিক এনার্জি, এই কোশ্চেনটা কিন্তু সেট পরীক্ষায় এসেছিল 2000 কত 21-22 এরকম, মনে নেই আমার। ম্যাক্সিমাম পয়েন্টে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি ডিভাইডেড বাই কাইনেটিক এনার্জি রেশিও কত, পোটেনশিয়াল বাই কাইনেটিক। তোমরা বলো। এই তো ম্যাক্সিমাম হাইট মানে কি, ম্যাক্সিমাম হাইট মানে পয়েন্ট বি তো পয়েন্ট বি, তাহলে পয়েন্ট বিতে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি এত, কাইনেটিক এনার্জি এত, তাহলে সবকিছু কেটে কুটে কি হবে, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মানে ট্যান স্কোয়ার থিটা। ভেরি গুড, এটাই হবে। এইটাই হবে। এখন তাহলে কোশ্চেন হচ্ছে, যদি বস্তুকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হয়, ইফ an object is thrown at 45 degree angle, then at maximum height find potential energy is to kinetic energy। তাহলে অ্যান্সার কি হবে, আমরা যদি বস্তুকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ি তাহলে tan স্কয়ার থিটা 1 হয়ে যাবে। হ্যাঁ, তখন অনুপাত দাঁড়াবে কিন্তু 1:1। ওকে, এটা গেল শক্তির হিসাব। ঠিক আছে, এখান থেকে তোমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারবে। তোমাকে এরকম কোশ্চেনও দিতে পারে যে পয়েন্ট এ তে কাইনেটিক এনার্জি আর পয়েন্ট বি তে কাইনেটিক এনার্জির অনুপাত কত হবে, পয়েন্ট এ তে কাইনেটিক এনার্জি আর পয়েন্ট বি তে কাইনেটিক এনার্জির অনুপাত কত, 1:2 cos স্কয়ার থিটা, তাই না? পয়েন্ট এ তে কাইনেটিক এনার্জি কত, কাইনেটিক এনার্জি at point A is to কাইনেটিক এনার্জি at point B, অনুপাত কত হবে, এখানে হাফ এম ইউ স্কোয়ার এটা ছিল আর এটা ছিল হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে 1:2 cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা। আরো যদি তোমাকে বলে দেয় যে 45 ডিগ্রি কোণে যদি ছোড়া হয় বা একটা বস্তুকে যদি 60 ডিগ্রি কোণে ছোড়া হয়, তাহলে যখন ছোড়া হচ্ছে আর যখন সেটা সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাবে তখন তাদের গতিশক্তির অনুপাত কত, এরকম যদি বলে দেয়, তো সেখানে আবার থিটার মানটাও বসাতে হবে 60 ডিগ্রি, cos 60 ভ্যালু হচ্ছে হাফ, তখন অনুপাত হবে 4:1। আর এটাও যদি বলে যে পোটেনশিয়াল এনার্জি এট পয়েন্ট এ, পোটেনশিয়াল এনার্জি এট পয়েন্ট, তো এতে তো পোটেনশিয়াল এনার্জি নেই, জিরো, বিটাই পোটেনশিয়াল এনার্জি হবে। তাহলে এটা কিন্তু দেওয়ার দরকার নেই, কিন্তু কাইনেটিক এনার্জিটা মনে রাখো, কাইনেটিক এনার্জি কিন্তু কখনোই জিরো হয় না, কারণ গতিবেগ
সবসময় থাকে, এক্স অক্ষ বরাবর গতিবেগ সবসময় থাকে। কাইনেটিক এনার্জি কিন্তু কখনোই জিরো হয় না, এটা মাথায় রাখবে। এই জন্য কাইনেটিক এনার্জি রেশিও এটা একটা গেল। এবার আমরা চলে আসছি ইকুয়েশন অফ ট্রাজেক্টরি বা তোমার সঞ্চার পথের সমীকরণ। সঞ্চার পথের সমীকরণ, একটা প্রজেক্টাইল মোশন, সঞ্চার পথ বলতে কি, সময় থাকবে না সেখানে, শুধু এক্স আর ওয়াই অক্ষ বরাবর সরণ থাকবে, ঠিক আছে। সঞ্চার পথের সমীকরণ কিন্তু সময়ের উপরে নির্ভর করে না, ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। মানে কি, মানে আমি বলতে চাইছি, ধরো তুমি একটা বস্তুকে ছুঁড়লে, বস্তুটা কোনো একটা সময় এখানে এসছে, কোনো একটা মুহূর্তে ধরো বস্তুটা এখানে এসছে, তাহলে ওই জায়গায় তার ওয়াই অক্ষ বরাবর সরণ, ধরো ওয়াই মানে উচ্চতা হচ্ছে ওয়াই, আর এক্স অক্ষ বরাবর সরণ হচ্ছে এক্স, মানে এক্স দূরত্ব এসছে, বুঝতে পেরেছো? এর কোঅর্ডিনেট হচ্ছে এক্স দূরত্ব এসছে আর ওয়াই উচ্চতায় উঠেছে। এই এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে, এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কি, এটাকে বলা হবে ইকুয়েশন অফ ট্রাজেক্টরি বা সঞ্চার পথের সমীকরণ, ঠিক আছে। তো এটা বার করার জন্য হিসাব খুবই সোজা। কিভাবে বার করতে হবে? তো আমরা কি জানি যে এক্স অক্ষ বরাবর সরণ কত হয়, ডিসপ্লেসমেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস। এক্স অক্ষ বরাবর সরণের ফর্মুলা কি আমরা জানি, এক্স অক্ষ বরাবর সরণ মানে এক্স অক্ষ বরাবর বেগ cos থিটা ইন্টু ধরো টি সময়ে সে নির্দিষ্ট দূরত্ব গেছে, টি সময়ে। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে সময় বার করতে গেলে আমাদের বার করতে হবে এক্স ডিভাইডেড বাই ইউ cos থিটা। এটা কি বুঝতে পেরেছো সবাই আমি কি বলছি? যে এক্স অক্ষ বরাবর আমি যদি বলি যে টি সময়ে এক্স দূরত্ব গেছে, তাহলে এক্স দূরত্ব মানে কি, এক্স অক্ষ বরাবর বেগ ইন্টু সময়, টি সময়ে এক্স দূরত্ব গেছে। এখন ওই সময়ে সে তো ওয়াই উচ্চতা উঠেছে ওই একই সময়ে, তাহলে আমি যদি বলি ডিসপ্লেসমেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস, ডিসপ্লেসমেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিসের কথা যদি বলি, তাহলে উচ্চতা ফর্মুলা আমরা কি করব, ইউ, সেই মনে আছে তো এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর সেই আমরা যখন বার করেছিলাম ম্যাক্সিমাম হাইট যখন বার করেছিলাম, তাহলে ইউ সাইন থিটা মানে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো ইউ এর জায়গায় ওয়াই অক্ষ বরাবর যদি বার করতে চাই, ওয়াই অক্ষ বরাবর বেগ কত ছিল, ইউ সাইন থিটা ইউটি ইন্টু টি মাইনাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সরণ বা উচ্চতার সমীকরণ। যে টি সময় সে যদি ওয়াই উচ্চতায় ওঠে, তাহলে এখান থেকে যদি আমরা টি এর ভ্যালুটা বসিয়ে দিই, ওয়াই মানে হচ্ছে ইউ সাইন থিটা ইন্টু টি, টি মানে এক্স বাই ইউ কস থিটা, এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার, টি স্কোয়ারের জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ওয়াই সমান সমান ইউ ইউ তো কাটছেই, তাহলে এখানে পড়ে থাকবে এক্স ট্যান থিটা, এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার, জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটা হচ্ছে তোমার সঞ্চার পথের সমীকরণ, টোটালটা হচ্ছে তোমার সঞ্চার পথের সমীকরণ।
বোঝা গেছে? এবং এই সমীকরণটা কিসের সমীকরণ? এই সমীকরণটার জ্যামিতিক আকৃতি কিসের সঙ্গে? বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, কার সঙ্গে মেলে? প্যারাবোলা। দ্য ইকুয়েশন, ঠিক বলেছো। দ্য ইকুয়েশন ইজ লাইক প্যারাবোলা। প্যারাবোলা। দ্য ইকুয়েশন ইজ লাইক প্যারাবোলা। প্যারাবোলার ইকুয়েশনটা কি? প্যারাবোলার ইকুয়েশনটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু ax স্কয়ার, সরি ax দিয়ে করে ax মাইনাস bx স্কয়ার। এটা হচ্ছে একটা প্যারাবোলা। তার মানে প্রাসের যে গতি, এই যে গতিটার আকৃতি তুমি দেখছো, এটা একটা প্যারাবোলিক ইকুয়েশন। আবার এই ইকুয়েশন থেকে এটাও লেখা যায়, এই যে আমরা সঞ্চার পথের সমীকরণ লিখলাম, এগেইন y সমান সমান এটাও লেখা যায় x tan থিটা যদি কমন নাও, x tan থিটা যদি কমন নাও, তাহলে এখানে পড়ে থাকবে 1 মাইনাস gx স্কয়ার। একটা x কমন নিলে এখানে পড়ে থাকবে gx, আর tan থিটা কমন নিয়েছে মানে tan থিটা দিয়ে ভাগ করো, ভাগ করো মানে tan থিটা মানে sin থিটা বাই cos থিটা। cos থিটা উপরে যাবে আর sin থিটা তলায় চলে আসবে। 2 u স্কয়ার, একটা cos, আচ্ছা cos তো কাটা হয়নি, cos স্কয়ার থিটা রাখো ইনটু sin থিটা। তাহলে 2 ইনটু sin থিটা cos থিটা করলে sin 2 থিটা চলে আসবে, সেখান থেকে চলে আসবে রেঞ্জ, x একটা পড়ে থাকবে। তাহলে y সমান সমান আলটিমেট আমাদের পড়ে থাকবে, সরি x tan থিটা ব্র্যাকেটে 1 মাইনাস x ডিভাইডেড বাই r। এটাও সমীকরণ, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে, তোমাকে ডাইরেক্ট হয়তো এরকম একটা সমীকরণ দিয়ে দেবে, দিয়ে আমরা তোমাদের কোশ্চেন করাবো আমি এর উপর থেকে, তখন দেখাবো যেখান থেকে কি কি ধরনের সমীকরণ আসে। ঠিক আছে? তো প্রাসের গতি মোটামুটি আরো আছে, আর কিছুটা লাগবে, আমার আর একটা ক্লাস লাগবে প্রাসের গতি পড়াতে। প্রাসের গতিতে আমাদের আর বাকি থাকবে তোমার কি কি হলো, আর বাকি থাকবে এই যে হাইট, বিভিন্ন বিল্ডিং এর উপর থেকে ছুঁড়লে কি হয় প্রাসের গতি, তখন রেঞ্জ বা এগুলো কিভাবে বার করা যায়, আর নত তলের উপরে প্রাসের গতি, আর প্রাসের গতির আপেক্ষিক গতি মানে সংঘর্ষের সময় মানে হচ্ছে ধরো তুমি এদিক থেকে একটা ছুঁড়লে একটা বস্তু, আরেকজন এদিক থেকে একটা ছুঁড়লো, তাদের মধ্যে যদি ধাক্কা লাগে, কলিশন হয়, তার শর্তটা কি হবে, আপেক্ষিক গতি দিয়ে করতে হয়। ওই জায়গাগুলো আমি পরের দিন একটুখানি বলে দেবো, আর কিছু অঙ্ক আমি তোমাদের এখান থেকে দেখাবো, আর প্র্যাকটিসের কিছুটা কাজ দিয়ে দেবো। ঠিক আছে? যেটুকু পড়ানো হলো এটুকু তোমরা পড়বে। বলো এখান থেকে কারো কোনো ডাউট আছে কিনা? ঠিক আছে স্যার, বুঝতে পারলাম। ওকে, তো এটা তাহলে পুরোটা পড়বে। ঠিক আছে? আর যদি পড়তে পড়তে প্রবলেম হয় আমাকে পরের দিন বলবে। ওকে, আর একটা ক্লাসে আমি প্রজেক্টের মোশন কমপ্লিট করে দেবো। Yes, স্যার, আমি আগের রেকর্ডিং গুলো দেখে দিয়ে যদি সমস্যা একটু জানাবো স্যার, আজ আমার প্রথম ক্লাস। আচ্ছা ঠিক আছে, তুমি আগে রেকর্ডিং গুলো দেখো, দেখে কি সমস্যা আমাকে বলবে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আজকের মতো গুড নাইট সবাইকে, ভালো করে পড়ো।